হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে 12 স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো, আজকে পরিচয় সংক্রান্ত প্রশ্ন সারা হবে। ঠিক আছে, তো দেখো একটা ফার্স্ট লেসন পদার্থের কঠিন অবস্থা সারা হচ্ছে। ঠিক আছে, কি বলেছে? 1 নম্বর কোশ্চেন বলেছে, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে, কারণ ব্যাখ্যা করো। ঠিক আছে, তো দেখো এর অ্যান্সার হচ্ছে এটা না, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে কারণ কঠিন পদার্থের গঠনকারী কণাগুলির পরস্পরের খুব কাছাকাছি নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে এবং এগুলি স্থানান্তরজনিত গতির অধিকারী হয় না, তবে এরা কম্পিত হতে পারে। এই জন্য কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। ঠিক আছে, চলো নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে, একটি কঠিন পদার্থের দৈর্ঘ্য বরাবর চাপ প্রয়োগ করলে যে পরিমাণ সংকোচন ঘটে, প্রস্থ বরাবর সম পরিমাণ চাপ প্রয়োগ করলে একই পরিমাণ সংকোচন ঘটে। পদার্থটি কেলাসাকার না অনিয়তাকার? তাই তো, পদার্থটি কেলাসাকার না অনিয়তাকার? দেখো এই কোশ্চেনটা এখানে পেয়ে গেছি না, এটা পদার্থটি অনিয়তাকার। ঠিক আছে, তারপরে বলেছে এর জ্যামিতিক আকার কি নির্দিষ্ট, আর যদি না হয় তবে কারণ দর্শাও। তাহলে এর জ্যামিতিক আকার কি নির্দিষ্ট, এটা বলেছে। দেখো না, এর যেহেতু পদার্থটা অনিয়তাকার তাই এর জ্যামিতিক আকার কিন্তু নির্দিষ্ট নয়। এবার এটা কারণ দেখাতে বলেছে না, কারণ হলো এর ভৌত ধর্মের মান পরিমাপনের দিকের ওপর নির্ভরশীল নয়। ঠিক আছে, নির্ভরশীল নয়। বেশ, তারপরের কোশ্চেনটা কি বলেছে? 3 নম্বর বলেছে, কাঁচকে অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয় কেন? কাঁচকে অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয় কেন? এই দেখো, কারণ কেলাসাকার কঠিনের গঠনকারী এককগুলির মতো এদের গঠনকারী এককগুলি সুশৃঙ্খলভাবে বিন্যস্ত থাকে না এবং এই ধরনের পদার্থ তরলের মতো প্রবাহমানতা ধর্ম প্রদর্শন করে, তাই কাঁচকে অতি শীতলীকৃত সান্দ্র তরল বলা হয়। ঠিক আছে, তারপরে 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে? 4 নম্বর বলেছে, কোয়ার্টজ হলো কেলাসাকার সিলিকা, কিন্তু সিলিকা কাঁচ হলো অনিয়তাকার সিলিকা, ব্যাখ্যা করো। দেখো 4 নম্বর, সিলিকা কাঁচ হলো এক প্রকার অনিয়তাকার কঠিন। ঠিক আছে, অনিয়তাকার কঠিন, এর নির্দিষ্ট কোনো আকার নেই, এদের গলনাঙ্ক নির্দিষ্ট নয়, এদেরকে অতি শীতলীকৃত সান্দ্র তরল বা ছদ্ম কঠিন বলা যেতে পারে। ঠিক আছে, অন্যদিকে কোয়ার্টজ হলো সিলিকার কেলাসাকার রূপ, যার মধ্যে SiO4 এর চতুষ্ফলকীয় এককগুলি সুনির্দিষ্টভাবে বহুদূর পর্যন্ত বিন্যস্ত থাকে, তাই কোয়ার্টজ হলো কেলাসাকার সিলিকা। ঠিক আছে, এই হলো এর অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন বলেছে, বহু পুরাতন বাড়ির জানলার সার্সিগুলির নিচের দিক উপরের দিকের তুলনায় বেশি পুরু ঠিক হয় কেন, বা পুরু কেন? দেখো, এটা খুবই শর্টে একটা অ্যান্সার না, মাধ্যাকর্ষণ বলের প্রভাবে কাঁচের প্রবাহমানতার জন্য এরূপ ঘটে থাকে, এক কথা এটা বলতে পারবে। ঠিক আছে, আর যদি কারোর মনে হয় না অন্য একটা অ্যান্সার দিতে পারো, কারণ এর আচ্ছা ঠিক আছে। দেখো বলেছে, কেলাসাকার কঠিনের গলনাঙ্ক সুনির্দিষ্ট কেন? খুবই একটা সহজ কোশ্চেন না, কেলাসাকার কঠিনের গলনাঙ্ক সুনির্দিষ্ট কেন? ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন না, কেলাসাকার কঠিনের মধ্যে গঠনকারী কণাগুলির সুশৃঙ্খল ও পর্যায়ক্রমিকভাবে বিন্যস্ত থাকায় কণাগুলির স্থানীয় পরিবেশ একই হয় এবং এগুলি পরস্পরের সঙ্গে অভিন্ন মানে একই শক্তির বল দ্বারা আবদ্ধ থাকে, ফলে একটি নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তির প্রভাবেই কণাগুলো সবকটা একসঙ্গে মধ্যেকার বন্ধন শক্তিগুলি কিন্তু ভাঙন একই সঙ্গে ঘটে। ঠিক আছে, এই জন্যই আর কি কেলাসাকার কঠিনের গলনাঙ্ক সুনির্দিষ্ট হয়। আয়নীয় কেলাসগুলি ভঙ্গুর হয় কেন? না, আয়নীয় কেলাসগুলি ভঙ্গুর হয় কেন? দেখো, আয়নীয় কেলাসকে আঘাত করলে ওর গঠনকারী আয়নগুলি দ্বারা গঠিত স্তরগুলির স্থানচ্যুতিতে এমন অবস্থার সৃষ্টি হয় যখন সম আধানযুক্ত আয়নগুলি পরস্পরের খুব কাছাকাছি আসে। এই অবস্থায় আয়নগুলির মধ্যে তীব্র বিকর্ষণ কেলাসের আয়ন স্তরগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং কেলাসটি বিচূর্ণ হয়ে যায়। ওকে, বেশ, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? বলেছে কেলাসাকার ও অনিয়তাকার কঠিনের মধ্যে পার্থক্য লেখো। কেলাসাকার ও অনিয়তাকার কঠিনের মধ্যে পার্থক্য না, দেখো কেলাসাকার আর অনিয়তাকার কঠিনের মধ্যে পার্থক্য হলো, কেলাসাকার হচ্ছে এই ধরনের কঠিনের আকার ও গলনাঙ্ক নির্দিষ্ট, অনিয়তাকার হচ্ছে এই ধরনের কঠিনের আকার ও গলনাঙ্ক নির্দিষ্ট নয়। তারপরে এরা অসমস্যারক প্রকৃতির, এরা সমস্যারক প্রকৃতির, দৃঢ় অসংনম্য হয়, কিছুটা দৃঢ় সংনম্য, এরা প্রকৃত কঠিন, এরা ছদ্ম কঠিন। ঠিক আছে, এরা ছদ্ম কঠিন। তাহলে দেখো আমাদের প্রথম পরিচয় সংক্রান্ত প্রশ্ন কারণ 9টা কোশ্চেন ছিল, সেটা সারা হলো। তারপরে দেখো, তারপরের পৃষ্ঠায় দেখো,
10 নম্বর অঙ্কটা কোশ্চেনটা বলেছে কোনগুলি আণবিক আয়নীয় ও সমযোজী কেলাসাকার কঠিন, মানে এটা 10 নম্বর কোশ্চেন, ঠিক আছে। বিএন SO2, বরফ কঠিন O2, আর SiC কঠিন P4, সিলিকা জেরেনেস কঠিন AR, LiCl BaC2, এগুলোর মধ্যে বলছে কোনগুলো আণবিক আয়নীয় আর সমযোজী কেলাসাকার কঠিন। দেখো এখানে তাহলে এটা কোনগুলি আণবিক আয়নীয় ও সমযোজী কেলাসাকার কঠিন, এটা তাহলে হবে এখানে দেখো 10 নম্বরের আণবিক আমি লিখে দিয়েছি। আণবিক হচ্ছে SO2, এসে বরফ কঠিন O2, কঠিন P4 BaC এবং কঠিন AR, আর আয়নীয় হচ্ছে জেরেনেস আর LiCl, আর সমযোজী হচ্ছে BN SiC সিলিকা, ঠিক আছে, আর অন্য কিছু না, ঠিক আছে, দেখে নাও ব্যাস। তারপরে নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে একটি অতি শক্ত কেলাসাকার কঠিন উচ্চ উষ্ণতায় গলতে শুরু করে, উক্ত পদার্থটি কঠিন বা তরল কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না, এটি কোন ধরনের কেলাসাকার কঠিন? এটা কোন ধরনের কেলাসাকার কঠিন না, এই যে কোশ্চেনটা, এটা হচ্ছে অধাতু কেলাসাকার কঠিন, ঠিক আছে। একটি অতি শক্ত কেলাসাকার কঠিন উচ্চ উষ্ণতায় গলতে শুরু করে, উক্ত পদার্থটি কঠিন বা তরল কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না, এটা কী ধরনের কেলাসাকার কঠিন? এটা হচ্ছে অধাতু কেলাসাকার কঠিন, ঠিক আছে। এটা একটু ডাউট আছে, তোমরা একটু দেখো এটা, ঠিক আছে, অধাতু কেলাসাকার কঠিন শেষ, ঠিক আছে। তারপরে নেক্সট কোশ্চেন কি বলেছে, কার্বনের বহুরূপগুলি হলো হিরক মানে হিরে যেটা, গ্রাফাইট ও ফুলারিন। ফুলারিন C6, এটাকে মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এদের মধ্যে কোনগুলি নেটওয়ার্ক বা যেটাকে বলা হয় সমযোজী, ঠিক আছে, কঠিন নয়, বলো এদের মধ্যে কোনটা সমযোজী বা নেটওয়ার্ক কঠিন নয়? এটা কিন্তু ফুলারিন হচ্ছে কিন্তু সমযোজী বা নেটওয়ার্ক কঠিন নয়, ফুলারিন C6, ঠিক আছে, এটা কিন্তু নেটওয়ার্ক কঠিন নয়, বেশ। তারপরে কোশ্চেন বলেছে নিচের পদার্থগুলির ক্ষেত্রে কোন ধরনের কেলাসাকার কঠিন সম্ভব তা উল্লেখ করো। নিচের পদার্থগুলির ক্ষেত্রে কোন ধরনের কেলাসাকার কঠিন সম্ভব? এখানে দেখো কোন ধরনের কেলাসাকার কঠিন সম্ভব, এর কথা আমি লিখে দিয়েছি এখানে না। আণবিক কেলাসাকার কঠিন S8PH3 Cl2 C6H12O6, আর আয়নীয় কেলাসাকার কঠিন CaCO3KOH। সমযোজী কেলাসাকার কঠিন Si আর গ্যালিনিয়াম আর ধাতব কেলাসাকার কঠিন হচ্ছে V আর RH। ওকে, অনলি শুধু এই কথা আমি লিখে দিয়েছি এখানে পয়েন্ট করে, ঠিক আছে, যাতে তোমরা বুঝতে সুবিধা হয় তোমাদের। তারপরের কোশ্চেন, একটি কঠিন যা শক্ত দৃঢ় উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট এবং কঠিন অবস্থায় তড়িতের অপরিবাহী, কিন্তু কঠিনটির গলিত অবস্থা বা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম, এটি কোন ধরনের কেলাসাকার কঠিন? এটা আয়নীয় কেলাসাকার কঠিন। এই দেখো এটা একটি আয়নীয় কেলাসাকার কঠিন, যেমন NaCl KCl জেনারেস, ওকে, এগুলো বেশ। চলো এখানে তাহলে 14টা কোশ্চেন ছিল, 14টা কোশ্চেনই মানে এখানে 14 নম্বর পর্যন্ত সারা হলো। দেখো তারপরে দেখো 15 নম্বর কোশ্চেন বলেছে কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে 1 নম্বর বলেছে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে, আর 2 নম্বর বলেছে আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি হয়। দেখো এখানে 1 নম্বর হচ্ছে অর্থরম্বিকের ক্ষেত্রে আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি, আর ট্রাইক্লিনিকের ক্ষেত্রে আলফা নট ইকুয়াল টু বিটা নট ইকুয়াল টু গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা কিন্তু মনে রাখবে। তারপর নেক্সট কোশ্চেন বলেছে কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে সরল দেহকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিক ও প্রান্তকেন্দ্রিক একক কোষ থাকে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে সরল দেহ পৃষ্ঠ প্রান্ত একক কোষ থাকে? এটা হচ্ছে কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে সরল দেহ পৃষ্ঠ প্রান্ত থাকে? এটা হচ্ছে অর্থরম্বিকের ক্ষেত্রে, ওকে, অর্থরম্বিক। চলো নেক্সট বলেছে কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে সরল দেহ ও পৃষ্ঠ কেন্দ্রিক একক কোষ থাকে? কোন শ্রেণীর ক্লাসের ক্ষেত্রে সরল দেহ পৃষ্ঠ, এটা হচ্ছে ঘনকাকার, ওকে। তারপর ঘনকাকার ক্লাস দ্বারা গঠিত একটি যৌগ ও একটা মৌলের উদাহরণ দাও। ঘনকাকার ক্লাস দ্বারা গঠিত একটা যৌগ আর একটা মৌলের উদাহরণ হচ্ছে, যৌগ হচ্ছে NaCl আর মৌল হচ্ছে হীরা তামা, ঠিক আছে, যৌগ হলো NaCl আর মৌল হলো হীরা আর তামা। হেক্সাগোনাল ক্লাস দ্বারা গঠিত একটি যৌগ একটা মৌলের উদাহরণ। হেক্সাগোনাল ক্লাস দ্বারা গঠিত একটা যৌগ আর একটা মৌল, হেক্সাগোনাল ক্লাস দ্বারা গঠিত একটা যৌগ হচ্ছে জিঙ্ক অক্সাইড আর মৌল হচ্ছে গ্রাফাইট, মনে থাকে যেন, যৌগ হচ্ছে জিঙ্ক অক্সাইড, মৌল হলো গ্রাফাইট। চলো তাহলে 19 নম্বর পর্যন্ত এখানে হয়ে গেল। এখানে তারপরে দেখো 20 থেকে এবার হবে 20 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো 20 নম্বর কোশ্চেন বলেছে দ্বিমাত্রিক
ও ত্রিমাত্রিক ল্যাটিসের একক কোষের জ্যামিতিক আকার কী ধরনের? দেখো, দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ল্যাটিসের একক কোষের জ্যামিতিক আকার কী ধরনের? এটা হচ্ছে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ল্যাটিসের একক কোষের জ্যামিতিক আকার কী ধরনের? দ্বিমাত্রিক হচ্ছে দ্বিমাত্রিক সামান্তরিক ক্ষেত্র, ত্রিমাত্রিক সামান্তরিক ঘনক। ঠিক আছে, দ্বিমাত্রিক সামান্তরিক ক্ষেত্র, ত্রিমাত্রিক সামান্তরিক ঘনক। তারপরে মানে বুঝতে পারলে তো, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক ল্যাটিসের একক কোষের জ্যামিতিক আকার কনসেপ্টের ভিডিওতে তুমি দেখো। দ্বিমাত্রিক হচ্ছে সামান্তরিক ক্ষেত্র আর ত্রিমাত্রিক হচ্ছে সামান্তরিক ঘনক। ওকে, বেশ। তারপরে বলেছে দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ল্যাটিসের একক কোষ বর্ণনা করার জন্য কতগুলি করে বৈশিষ্ট্যসূচক রাশি বা স্থিতিমাপ প্রয়োজন? 21 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে কতগুলি করে 21 হচ্ছে বলে দিচ্ছে এখানে আগে থেকে। হ্যাঁ, দ্বিমাত্রিক দেশে ও ত্রিমাত্রিক ল্যাটিসের, হ্যাঁ, দ্বিমাত্রিক ত্রিমাত্রিক ল্যাটিসের একক কোষের জ্যামিতিক আকার আর কী ধরনের? এক মিনিট, জ্যামিতিক আকার কী ধরনের, তাই তো? ঠিক আছে। তারপরে বলেছে দ্বিমাত্রিক দেশে কতগুলি ক্লাস সিস্টেম সম্ভব, এগুলির নাম উল্লেখ। তো দেখো এখানে দ্বিমাত্রিক 21 নম্বর হচ্ছিল দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ল্যাটিসের একক কোষ বর্ণনা করার জন্য কতগুলি করে বৈশিষ্ট্যসূচক রাশি ও স্থিতিমাপ প্রয়োজন। এখানে দ্বিমাত্রিকের জন্য 3টি আলফা এ বি ও গামা, ত্রিমাত্রিকের জন্য 6টি এ বি সি আলফা ও হচ্ছে আলফা বিটা গামা। ঠিক আছে। 21 নম্বর দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক ল্যাটিসের একক কোষ বর্ণনা করার জন্য কতগুলি করে বৈশিষ্ট্য রাশি বা স্থিতিমাপ প্রয়োজন, একদম এইটা। ঠিক আছে। 22 নম্বর কোশ্চেন বলেছে দ্বিমাত্রিক দেশে কতগুলি ক্লাস সিস্টেম সম্ভব, এগুলির নাম উল্লেখ করো। এই যে 22 নম্বর কোশ্চেন, দ্বিমাত্রিক দেশে কতগুলি করে ক্লাস সিস্টেম সম্ভব, এর হচ্ছে 4 প্রকার সম্ভব। 1 হচ্ছে সামান্তরিক বা তির্যক, 2 হচ্ছে আয়তাকার, 3 হচ্ছে বর্গাকার, 4 হচ্ছে হেক্সাগোনাল। ওকে, বেশ। চলো 23 নম্বর কোশ্চেন বলেছে দ্বিমাত্রিক দেশে কতগুলি ব্রাইভেল ল্যাটিস সম্ভব, এগুলির নাম উল্লেখ করো। দ্বিমাত্রিক দেশে কতগুলি ব্রাইভেল ল্যাটিস সম্ভব? না, দ্বিমাত্রিক দেশে 5টি ব্রাইভেল ল্যাটিস সম্ভব, 5টি। এগুলোর নাম হলো সামান্তরিক ক্ষেত্র, আয়তাকার ক্ষেত্র, আর কেন্দ্রিক ক্ষেত্র, বর্গাকার ক্ষেত্র, হেক্সাগোনাল ক্ষেত্র। ওকে, এইবার বলেছে এই ল্যাটিসগুলির মধ্যে কার ক্ষেত্রে অআদিম বা সরল একক কোষ দেখা যায়, তাই তো? মানে সম্ভব অআদিম বা সরল একক কোষ আর অআদিম উভয় প্রকার একক কোষ সম্ভব। দেখো ল্যাটিসগুলির মধ্যে আদিম বা সরল একক কোষ হচ্ছে সম্ভব 1, 2, 4, 5। আমি শর্টে লিখেছি, মানে 1, 2, 4, 5 বলতে এখানে এই যে এখানে 1 হচ্ছে এগুলো কটি সম্ভব? 5টি ব্রাইভেল সম্ভব। 1 হচ্ছে সামান্তরিক ক্ষেত্র, 2 আয়তাকার ক্ষেত্র, ওই জন্য 1, 2 ওই জন্য আমি শর্টে লিখেছি। ঠিক আছে, 2 হচ্ছে আয়তাকার ক্ষেত্র, 3 হচ্ছে কেন্দ্রিক আয়তাকার ক্ষেত্র, 4 হচ্ছে বর্গাকার ক্ষেত্র, 5 হেক্সাগোনাল। তাই এখানে 1, 2, 4 আর 5 আদিম বা সরল একক কোষ দেখা যায় সম্ভব, আর 3 হচ্ছে অআদিম একক কোষ দেখা যায়। এর হচ্ছে 3, বুঝলে? মানে শুধু কেন্দ্রিক আয়তাকার ক্ষেত্র হচ্ছে শুধুমাত্র অআদিম একক কোষটা। ওকে, বেশ। 24 নম্বর কোশ্চেন বলছে নিচের ক্লাস সিস্টেমগুলির মধ্যে কোনটির কেন্দ্রিক ল্যাটিস আছে? কোনটির কেন্দ্রিক ল্যাটিস আছে? এখানে অপশানে এ বি সির মধ্যে এখানে সি দাগ হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আর আলফা ইকুয়াল টু বিটা ইকুয়াল টু গামা ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, বেশ। চলো তারপরের কোশ্চেনটা কি বলেছে, ত্রিমাত্রিক 14টি ব্রাইভেল ল্যাটিসের মধ্যে কতগুলি দেহকেন্দ্রিক, কতগুলি পৃষ্ঠকেন্দ্রিক ও কতগুলি প্রান্তকেন্দ্রিক? এখানে ত্রিমাত্রিক 14টি ব্রাইভেল ল্যাটিসের মধ্যে কতগুলি দেহকেন্দ্রিক? তাহলে দেহ হচ্ছে 3টি, পৃষ্ঠ 2টি, প্রান্ত হচ্ছে 2টি। ঠিক আছে, তাহলে দেহ 3, পৃষ্ঠ 2, প্রান্ত 2। ওকে, চলো আমরা চলে যাচ্ছি নেক্সট 26 নম্বর। 26 নম্বর কি বলেছে, কোন আদিম বা সরল একক কোষের সকল কিনারা দৈর্ঘ্য আলাদা? এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি এবং সকল অক্ষীয় কোণগুলি 90 ডিগ্রি থেকে আলাদা। এটা হচ্ছে 26 নম্বর কোশ্চেন। টেট্রাগোনালের ক্ষেত্রে কিন্তু আদিম বা সরল একক কোষের ক্ষেত্রে কিন্তু এটা সকল অক্ষীয় কোণগুলি 90 ডিগ্রি থেকে আলাদা, টেট্রাগোনাল। তারপরে সাধারণ হীরকের ক্লাসের প্রতি একক কোষে কার্বন পরমাণুর সংখ্যা কত? হীরকের ক্লাসের প্রতি একক কোষে কার্বন পরমাণুর সংখ্যা হচ্ছে, হীরকের প্রতি একক কোষে কার্বন পরমাণুর সংখ্যা 8। আর একটার সঙ্গে জেনে রাখো যে এই কোষে
এই একক কোষে প্রতিটি কার্বন পরমাণুর কোঅর্ডিনেট সংখ্যা কিন্তু 4, ঠিক আছে, এটা একটু চিনে রাখো বাস। তারপর বলছে 3টি মৌল এ বি ও সি এর সমন্বয়ে গঠিত কেলাসাকার যৌগ ঘনাকার কেলাস গঠন করে, এর একক কোষটি চিত্রে প্রদর্শিত হলো, অর্থাৎ চিত্রে দেওয়া হলো ছবিটা। একক কোষটির মোট কণা সংখ্যা এবং যৌগটির সম্ভাব্য সংখ্যা নির্ণয় করো। দেখো এটা তোমাদের বাড়ির কাজ দেবো না, ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি। দেখো এখানে দেখো অঙ্কটা করে দেওয়া আছে। এখানে আমি প্রত্যেকটা কালারের জন্য এ এর জন্য আমি ধরেছি এখানে ব্ল্যাক কালার, হ্যাঁ, বি এর জন্য রেড কালার, আর সি এর জন্য ব্লু কালার, ঠিক আছে। দেখো তা এবার তোমরা তাহলে ছবিটা দেখে বুঝতে পারছো, এর জন্য ব্ল্যাক, আর এই সিটা হচ্ছে ব্লু, আর বিটা হচ্ছে রেড কালার। দেখো তাই প্রদত্ত চিত্র অনুযায়ী ঘনাকার একক কোষটির কৌণিক বিন্দু, দেহ কেন্দ্র এবং কিনারাগুলি মধ্যবিন্দু যথাক্রমে এ বি ও সি পরমাণু দ্বারা অধিকৃত। এখানে এ পরমাণুর সংখ্যা 8 × 1/8 = 1, বি পরমাণুর সংখ্যা 1, আর এখানে সি এর হচ্ছে 12 × 1/4 3। তাহলে এখানে কথা হচ্ছে 1 1 3, তাহলে এখানে একক কোষের মোট কণা সংখ্যা 5। আর এখানে এখন এ বি ও সি পরমাণুর অনুপাত এ বি ইস টু সি হচ্ছে 1:1:3, সংকেত হচ্ছে এ বি সি 3, ঠিক আছে। এগুলো খুব একটা সহজ অঙ্ক, ঠিক আছে, যেহেতু কনসেপ্টটা একটু আগে থেকে বুঝে রাখতে হবে ব্যাস। দেখো একটি মৌলের পারমাণবিক ভর বলেছে এম, মৌলটির এক্স গ্রাম পরিমাণে কতগুলি একক কোষ থাকবে যদি একক কোষটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার হয়, তাই তো। দেখো খুবই সহজ একটা অঙ্ক। দেখো এখানে একটি মৌলের পারমাণবিক ভর বলে দিয়েছি এম, অর্থাৎ সূত্র কিন্তু হচ্ছে এখানে যখনই একক কোষ বের করতে বলবে একক কোষের পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার হয়, এখানে একক কোষ, তাহলে এখন 1/z × w × n/m, তাহলে 1/z হচ্ছে জের উপর বলে দিয়েছে 4, আর পৃষ্ঠ যেহেতু 4, তাহলে আর x × n/m হচ্ছে xn/4mt, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 29 থেকে 30। একটি ঘনাকার একক কোষের কৌণিক বিন্দুগুলিতে একটি করে কণা এবং প্রতিটি দেহ কর্ণে মানে বডি ডায়াগোনালে 2টি করে কণা অবস্থান করে, উক্ত একক কোষে মোট কণা সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে। দেখো এখানে অঙ্কটা 30 দাগের কৌণিক বিন্দুগুলির কণার সংখ্যা 8 × 1/8 হচ্ছে 1, দেহ কর্ণে হচ্ছে এখানে 2টি করে কণার সংখ্যা 4 × 2 মানে 80 হয়ে গেল। তাহলে একক কোষে মোট কণার সংখ্যা 8 + 1 = 9টি। ওকে, চলো 31 নম্বর অঙ্ক কি বলেছে, এ ও বি পরমাণু দ্বারা গঠিত একটি কেলাসাকার যৌগের একক কোষ পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার একক কোষের কৌণিক বিন্দুতে এ পরমাণু এবং পৃষ্ঠকেন্দ্রে বি পরমাণু অবস্থান করে, যদি একটি কৌণিক বিন্দু থেকে এ পরমাণু নির্দিষ্ট হয় তবে যৌগটির সম্ভাব্য সরলতম সংকেত কি হবে। দেখো তাহলে এখানে 31 নম্বর বলেছে পৃষ্ঠকেন্দ্রে হচ্ছে বি পরমাণু কণা সংখ্যা 6 × 1/2 হচ্ছে 3, আর একটি নির্দিষ্ট হওয়ার পর হচ্ছে কৌণিক বিন্দুতে এ পরমাণুর সংখ্যা যে 7 × 1/8 হচ্ছে 7/8, অর্থাৎ a / b হচ্ছে 7/8:3, তাহলে এখানে 7/7:24, তাহলে a 7 আর b 24, ঠিক আছে, এটা হচ্ছে তাহলে তোমার সংকেত a 7 b 24, ঠিক আছে। এগুলো বেশি আমি বুঝালাম না, কারণ এগুলো খুবই সহজ অঙ্কগুলো, ঠিক আছে, আর বুঝালাম না। যদি মনে হয় যে বুঝিয়ে দিতে হবে তাহলে তোমরা কমেন্ট সেকশানে জানো, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে। চলো নেক্সট তাহলে 31 নম্বর অঙ্ক পর্যন্ত হলো। চলো আমরা 32 নম্বর অঙ্কটা মানে কি বলেছে প্রশ্নটা বলেছে, দেখাও যে 32 নম্বর, দেখাও যে সরল ঘনাকার একক কোষের প্যাকিং দক্ষতা 52.4%। দেখাতে বলেছে সরল ঘনাকার একক কোষের প্যাকিং দক্ষতা 52.4%। দেখো এখানে দেখিয়ে দিয়েছি ছবিটা দিয়ে, দেখো এখানে দেখো ছবিটা, দেখো এখানে, ঠিক আছে। আর এখানে =2r ধরে নিয়েছি, কণা সংখ্যা 1, তো প্যাকিং দক্ষতা কণা দ্বারা আমরা জানি কণা দ্বারা অধিকৃত আয়তন বা একক কোষের মোট আয়তন, অতএব এটা ক্যালকুলেশন করার পর 52.4% প্রমাণ করে দিলাম। ওকে, তাহলে কিন্তু প্যাকিং দক্ষতা বের করলে কিন্তু সলভ করছে, তাহলে এখানে বেরিয়ে গেল প্যাকিং দক্ষতা, সেটা তো ফোন করতে বলেছিল 52.4% হয়ে গেল প্রমাণ, ঠিক আছে। এগুলো আর বুঝলাম না আমি যে কীভাবে কী হচ্ছে, ঠিক আছে, কারণ এগুলো তোমরা আগে থেকে বুঝিয়েছি কনসেপ্টের থিওরিতে। তো যদি মনে হয় যে না আবার একবার বুঝিয়ে দিতে হবে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করো। চলো 33 নম্বর, দেখাও যে 1 নম্বর, দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে মোট আয়তনের 32% অনাধিকৃত থাকে। এগুলো সব কনসেপ্টের থিওরিতে, ঠিক আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। আর যদি অসুবিধা হয় বলে সেই যে কমেন্ট জানাও, কমেন্ট সেকশনে খোলা থাকবে, ঠিক আছে। আর 2 নম্বর, তাহলে এটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কোষে মোট আয়তনের 74% অধিকৃত থাকে। বেশ, তাহলে 33 নম্বরের পুরোটাই তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। 33 নম্বরটা হোমওয়ার্ক হয়ে গেলে তোমরা জানিও। 34 নম্বর হচ্ছে সরল দেহ ও পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের গঠনকারী কণার ব্যাসার্ধ যথাক্রমে R1 R2 আর R3 এবং ওই একক কোষগুলির প্রতিটি কিনারা দৈর্ঘ্য হচ্ছে a হলে R1 R2 ও R3 এর অনুপাত নির্ণয় করো, ঠিক আছে।
দেখো তাহলে 34 নম্বরের অঙ্কটা তাহলে কি বলেছে দেখো, সরল একক কোষের ক্ষেত্রে a = 2r, অতএব r1 = a/2, আর এখানে দেহকেন্দ্রের ক্ষেত্রে 4r = a√3, আর r2 = a√3/4, পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে এখানে 4r = a√2, অতএব r3 = a√2/4, অতএব r1 = r2 = r3 হচ্ছে a/2 a√3/4 এর ইস্যু করে 2:3:2, এটা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, চলো আমরা চলে যাচ্ছি এবার 35 নম্বর অঙ্কে কোশ্চেনে। ঠিক আছে, নিম্নলিখিতগুলি বিষয়গুলি প্রমাণ করো। দেহকেন্দ্রিক ঘনাকার একক কোষের কণার ব্যাসার্ধ যত উক্ত একক কোষের কিনারা দৈর্ঘ্যের 0.43 গুণ। হ্যাঁ, এটাও তোমাদের থিওরি ক্লাসে করানো হয়েছে কনসেপ্টের। তারপরে এটা পিছন দিয়ে ঘনাকার একক কোষের কণার ব্যাসার্ধ উক্ত একক কোষের কিনারা দৈর্ঘ্যে 0.1, একই অঙ্ক। বেশ, অঙ্কনে পৃষ্ঠকেন্দ্রিক মানে সেটা প্রমাণ করাতে হবে। ঠিক আছে, তো 35 তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, কমেন্ট সেকশানে জানাও যদি অসুবিধা থাকে। 36 নাম্বার চলে যাচ্ছি আমরা। বলেছে দ্বিমাত্রিক বর্গাকার ও ষড়ভুজাকার ঘন সন্নিবেশে কোনো কণার কোঅর্ডিনেশন সংখ্যা কত? এটা হচ্ছে কণার সংখ্যা কত না 4 আর 4,6। ঠিক আছে, 4। আচ্ছা, দ্বিমাত্রিক মানে 4,6 বলতে কি হয়? দ্বিমাত্রিক বর্গাকার এর ক্ষেত্রে এখানে ঘন সন্নিবেশে কোনো কণার সংখ্যা কত? একটা মানে দুটো বলেছে, একটা দ্বিমাত্রিকের ক্ষেত্রে, একটা দ্বিমাত্রিক বর্গাকার, একটা ষড়ভুজাকার ঘন সন্নিবেশ। ঠিক আছে, 4 একটা 6। ঠিক আছে, চলো 37 নাম্বারটা কি বলেছে? এবি 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 এবি, ঠিক আছে, এবি 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 এটা হচ্ছে বিন্যাসকে এবি এ। ঠিক আছে, এবি 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 বিন্যাসকে কোন ধরনের ঘন সন্নিবেশ বলে? এই বিন্যাসে কণার কোঅর্ডিনেশন সংখ্যা কত? কোঅর্ডিনেশন সংখ্যা কত? দেখো, এটাকে ত্রিমাত্রিক হেক্সাগোনাল ঘন সন্নিবেশ বলে, আর এর এই বিন্যাসে কণার কোঅর্ডিনেশন সংখ্যা হচ্ছে 12। 38 নম্বর বলেছে এবিসি এবিসি বিন্যাসকে কোন ধরনের ঘন সন্নিবেশ বলে? এই বিন্যাসে কণার কোঅর্ডিনেশন সংখ্যা কত? দেখো, এবিসি এবিসি হচ্ছে কত না ঘনকাকার ঘন সন্নিবেশ। কি ঘনকাকার ঘন সন্নিবেশ বলে, আর এই বিন্যাসের কোঅর্ডিনেশন সংখ্যা হচ্ছে 12। ঠিক আছে, তারপরে একটি কেলাসাকার প্রমূলের গঠনকারী পরমাণুগুলি ত্রিমাত্রিক হেক্সাগোনাল ঘন সন্নিবেশে গঠন করে। উক্ত মৌলের 0.25 মোল পরিমাণে চতুস্থলকীয় ও অষ্টদলীয় ফাঁকা স্থানের সংখ্যা কত? দেখো, ত্রিমাত্রিক ঘন সন্নিবেশে গঠনকারী কণার সংখ্যা n হয়, তাহলে চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা হবে 2n, তাই তো, আর অষ্টদলীয় ফাঁকের সংখ্যা শুধু n। তাহলে 0.25 মোল পরিমাণে পরমাণুর সংখ্যা 0.25 × 6.02 × 10⁻23, অতএব 1.5055 × 10⁻23। আর এখানে কি বলেছে? তারপরে বলেছে চতুস্থলকীয় বলেছিল না? বেশ, চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা তাহলে 2n = 2 × 1.5055 × 10⁻23, 6.0 × 10⁻, এখানে 23। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার। ওকে, চলো আমরা চলে যাচ্ছি নেক্সট 40 নম্বর। 40 নম্বরটা কী বলেছি দেখে নাও। আমি কিন্তু বেশি বুঝাচ্ছি না, ঠিক আছে, যে কীভাবে কী হচ্ছে, কারণ ওগুলো কিন্তু তোমাদের কনসেপ্ট বা থিওরি। ঠিক আছে, দেখো বলেছে 40 নম্বর MX আর OY ধাতব অক্সাইডের ক্লাসে অক্সিজেন পরমাণু দ্বারা পরমাণুগুলি দ্বারা ঘনকাকার ঘন সন্নিবেশ CCP গঠিত হয়। যদি উক্ত ঘন সন্নিবেশে অষ্টদলীয় ফাঁকগুলির 2/3 অংশ M পরমাণু দ্বারা অধিকৃত হয়, তবে X ও Y এর মান নির্ণয় করো। দেখো, CCP বা FCC একক কোষে অষ্টদলীয় ফাঁকের সংখ্যা 4, অতএব পরমাণুর সংখ্যা 4 × 2/3 মানে 8/3। ঠিক আছে, অর্থাৎ অনুপাত M:2 ও হচ্ছে কত? 8/3:4, অর্থাৎ 2:3। X হচ্ছে 2 আর Y 3, সংকেত হচ্ছে M2 ও 3। বুঝতে পারলে? চলো 41 নম্বর। AB ও অক্সিজেন মৌলের সম্বন্ধে গঠিত একটা কেলাসাকার যৌগে অক্সিজেন পরমাণু দ্বারা ঘনকাকার ঘন সন্নিবেশ গঠিত হয়। যদি উক্ত ঘন সন্নিবেশ চতুস্থলকীয় ভাগগুলির 1/8 অংশ A পরমাণু দ্বারা এবং অষ্টতলকীয় ভাগগুলির অর্ধেক B পরমাণু দ্বারা অধিকৃত হয়, তবে যৌগটির সংকেত নির্ণয় করো। দেখো, এটার ক্ষেত্রেও খুবই সহজ একটা অঙ্ক। অষ্টদলীয় ফাঁকের সংখ্যা n, চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা 2n। এ চতুস্থলকীয় ফাঁকের পরমাণু সংখ্যা 2n × 1/8 = 1/4। আর বি চতুস্থলকীয় ফাঁকের পরমাণু সংখ্যা n × 1/2 = 1/2, আর A:2B:2 হচ্ছে 1/4 1/2 1 1:2 সংখ্যা AB2 ও 4। ওকে, চলো তারপরে কি বলেছে? 42 নম্বর বলেছে M ও N মৌল দ্বারা গঠিত একটি যৌগের কেলাসে N পরমাণুগুলি ঘনকাকার ঘন সন্নিবেশ গঠন করে এবং এই সন্নিবেশের চতুস্থলকীয় ফাঁকগুলির 1/3 অংশ M পরমাণুগুলি দ্বারা অধিকৃত। যৌগটির
রাসায়নিক সংকেত নির্ণয় করো। দেখো 42 নম্বর তো না, এটা হচ্ছে 42। দেখো এন পরমাণুর সংখ্যা, ক্যাপিটাল পরমাণুর সংখ্যা এন ধরলাম, তাই চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা 2n, এম পরমাণুর সংখ্যা হচ্ছে 2n × 1/3, 2n/3, অর্থাৎ m/n হচ্ছে 2n/3 অর্থাৎ 2:3, হয়তো সংকেত হচ্ছে m2n3। ওকে চলো, বলেছে একটি এফসিসি ক্লাসে একক কোষে কিনারা দৈর্ঘ্য 400 পিকোমিটার, উক্ত ক্লাসে অষ্টদলকীয় ফাঁকের ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, একটি এফসিসি ক্লাসে একক কোষে কিনারা দৈর্ঘ্য বলেছে 400 পিকোমিটার, উক্ত ক্লাসে অষ্টদলকীয় ফাঁকের ব্যাসার্ধ। দেখো আমরা জানি অষ্টদলকীয় ফাঁকের আর সম্পর্ক হচ্ছে r = 0.414 r, তাই তো। আর এখানে আমরা জানি যে 4r = a√2, তাহলে r = a√2/4, অর্থাৎ 2 নাম্বার দিলাম, এটা 1 নাম্বার 2 নাম্বার, তবে 1 ও 2 থেকে পাই r = ক্যালকুলেশন করলে এখানে 58.454 পিকোমিটার বেরিয়ে যাচ্ছে, এটা তাই আনসার। ওকে চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 44 নম্বর অঙ্কে। একটি কঠিন কেলাসিকার যৌগে অক্সাইড আয়নগুলি ঘনাকার ঘন সন্নিবেশে সজ্জিত, ক্লাসের অষ্টদলকীয় চতুস্থলকীয় ফাঁকগুলি ক্যাটায়ন এ দ্বারা সুষমভাবে বণ্টিত। যদি ক্লাসের সমস্ত অষ্টদলকীয় ফাঁক অধিকৃত থাকে তবে এর সংকেত কী হবে? খুবই একটা কনসেপ্টের অঙ্ক, তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, খুব সহজ একটা অঙ্ক, তোমরা কমেন্ট সেকশনে জানিও যদি কারোর অসুবিধা হয়ে থাকে। ঠিক আছে, আশা করেছি অসুবিধা হবে না। ঠিক আছে, 45 নম্বর। একটি কঠিন ক্লাসাকার যৌগে সি আয়নগুলি ঘনাকার ঘন সন্নিবেশে সজ্জিত, চতুস্থলকীয় ফাঁকের 50% ক্যাটায়ন এ দ্বারা ও অষ্টস্থলকীয় ফাঁকের 50% ক্যাটায়ন বি দ্বারা অধিকৃত হলে ক্লাসাকার যৌগটির সংকেত কী হবে? দেখো 45 নম্বর কোশ্চেন, একদম এটা শেষ কোশ্চেন 45 নম্বরের। তাহলে ধরি কার্বন পরমাণুর সংখ্যা n, এ পরমাণুর সংখ্যা 2n × 50/100, এটা হচ্ছে 2n × 0.5, আর বি পরমাণুর সংখ্যা n × 0.5, অতএব এখানে অনুপাত h2:b2, সি হচ্ছে 2n × 0, এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে h2:1:2, অতএব a2b/c2। ওকে চলো আমরা চলে যাচ্ছি এবার 46 থেকে শুরু করা যাবে 46 নম্বর কোশ্চেনে। শূন্যতাজনিত ত্রুটি ও ইন্টারস্টিশিয়াল ত্রুটি বলতে কী বোঝো? 46 নম্বর কোশ্চেন। এগুলির মধ্যে কোনটির উপস্থিতিতে ক্লাসের ঘনত্ব বৃদ্ধি পায় এবং কোনটির উপস্থিতিতে ঘনত্ব হ্রাস পায়? দেখো বলেছে যদি কোনো ক্লাস জালকে বা ল্যাটিসে কিছু সংখ্যক ল্যাটিস বিন্দু গঠনকারী কণা দ্বারা অনধিকৃত থাকে তবে যে ত্রুটি সৃষ্টি হয় তাকে শূন্যতাজনিত ত্রুটি বলে। আর যদি কোনো ক্লাস জালকে বা ল্যাটিসে অন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল স্থানগুলি কিছু সংখ্যক গঠনকারী কণা দ্বারা অধিকৃত থাকে তবে যে ত্রুটি সৃষ্টি হয় তাকে আন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল ত্রুটি বলে। এইবার বলছে এখানে কোন ত্রুটির ক্ষেত্রে উপস্থিতিতে ঘনত্ব হ্রাস পায়? আমরা জানি যে এখানে শূন্যতাতে হ্রাস পায় আর ইন্টারস্টিশিয়ালে বৃদ্ধি পায়। ওকে চলো, বলেছে শর্টকি ত্রুটি কাকে বলে? কোন ধরনের আয়নীয় যৌগে এই প্রকার ত্রুটি পরিলক্ষিত হয়? এ ধরনের ত্রুটির ফলে ক্লাসের ঘনত্বের কী পরিবর্তন ঘটে? শর্টকি ত্রুটি কাকে বলে? না কোনো ক্লাসিকার আয়নীয় যৌগের ক্লাস জালক থেকে সমসংখ্যক ক্যাটায়ন আর অ্যানায়ন নির্দিষ্ট হওয়ার ফলে উক্ত ক্লাসে যে ত্রুটির সৃষ্টি হয় তাকে শর্টকি ত্রুটি বলে। ঠিক আছে, দেখো আর কি এখানে শর্টকি ত্রুটি সেটাই বললাম। ঠিক আছে, তারপরে দেখো আমি মুখে বলে দিচ্ছি। ঠিক আছে, তো স্টয়সিওমেট্রিক আয়নীয় যৌগে এই ধরনের শর্টকি ত্রুটি দেখা যায়। আর এটা শর্টকি ত্রুটির ফলে কী হয়? ঘনত্বের না ঘনত্ব হ্রাস পায়। ওকে, ফ্রেঙ্কেল ত্রুটি কাকে বলে? না কোনো আয়নীয় ক্লাসে যদি কোনো আয়ন অর্থাৎ ক্যাটায়ন তার নিজস্ব স্থান পরিত্যাগ করে একটি আন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল স্থানে অবস্থান করে, মানে করে ওই আন্তঃস্থানিক মানে কী বললো, একটি আয়নীয় ক্লাসে যদি কোনো আয়ন ক্যাটায়ন, এখানে আয়ন মানে ক্যাটায়ন তার নিজস্ব স্থান পরিত্যাগ করে যদি একটি আন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল স্থানে অবস্থান করে তবে যে ত্রুটি সৃষ্টি হয় তাকে ফ্রেঙ্কেল ত্রুটি বলে। তারপর বলছে কোন ধরনের আয়নীয় যৌগে ত্রুটি পরিলক্ষিত হয় আর বা লক্ষ্য করা যায় এই ধরনের ত্রুটির ফলে ক্লাসের ঘনত্বের কী পরিবর্তন ঘটে, তাই তো। না এটা হচ্ছে যেসব আয়নীয় যৌগে ক্যাটায়নের আকার আয়নায়নের তুলনায় ছোট ও তাদের কোঅর্ডিনেশনের সংখ্যা কম তাদের ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে ঘনত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, ক্যাটায়নটা ছোট কিন্তু। ঠিক আছে চলো, তারপরে বলেছে নিম্নলিখিত যৌগগুলি কোন ধরনের স্টয়সিওমেট্রিক ত্রুটি প্রদর্শন করে? এখানে NaCl, AgCl, ZnS, CaCl। এখানে NaCl হচ্ছে শর্টকি ত্রুটি। ঠিক আছে, শর্টকি। আর এখানে CaClটা শর্টকি, অর্থাৎ AgCl আর ZnSটা হচ্ছে ফ্রেঙ্কেল। ঠিক আছে, NaCl আর CaClটা হচ্ছে শর্টকি আর এই AgCl ZnS হচ্ছে ফ্রেঙ্কেল। এফ কেন্দ্র কাকে বলে? একে বর্ণবিন্দু বলা হয় কেন? এফ কেন্দ্র কাকে বলে? একে বর্ণবিন্দু বলা হয় কেন? দেখো এফ কেন্দ্র কাকে বলে আর একে বর্ণবিন্দু বলে। এফ কেন্দ্র হচ্ছে
না, ধাতব আধিক্যজনিত ত্রুটি বিশিষ্ট আয়নীয় ক্লাসে অযুগ্ম ইলেকট্রন দ্বারা অধিকৃত অ্যানায়ন শূন্যতাকে এফ কেন্দ্র বলে, মানে এফ কেন্দ্র বলে, ঠিক আছে। একে বর্ণবিন্দু বলা হয় কারণ এগুলির উপস্থিতিতে বর্ণহীন ক্লাস বর্ণ ধারণ করে, এগুলির উপস্থিতিতে বর্ণহীন ক্লাস বর্ণ ধারণ করে। তারপরে বলছে না, এটা বলেছে কোন বলা হয় কেন, কোন ধরনের নন স্টয়সিওমেট্রিক ত্রুটির ফলে এফ কেন্দ্রের সৃষ্টি হয়। কোন ধরনের নন স্টয়সিওমেট্রিক, এখানে ধাতব আধিক্য, এটা হচ্ছে অ্যানায়নের শূন্যতা দ্বারা ধাতব আধিক্যজনিত ত্রুটির ফলে এফ কেন্দ্রের সৃষ্টি হতে পারে, লিখতে পারো এটা, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন, ধাতব আধিক্যজনিত নন স্টয়সিওমেট্রিক ত্রুটি কী কী কারণে গঠিত হয়, এ ধরনের ত্রুটি প্রদর্শনকারী দুটি যৌগের উদাহরণ দাও, ঠিক আছে। ধাতব আধিক্যজনিত নন স্টয়সিওমেট্রিক ত্রুটি কাকে মানে ত্রুটি কী কী কারণে গঠিত হয়, এখানে ধাতব আধিক্যজনিত ত্রুটি এখানে কী কারণে গঠিত হয়, এটা হচ্ছে যখন আয়নীয় ক্লাসে একটি ক্যাটায়ন তার নিজস্ব ল্যাটিস বিন্দু থেকে নির্দিষ্ট হওয়ার ফলে ওই বিন্দুতে একটা ক্যাটায়ন শূন্যতা সৃষ্টি হয়, তখন ওই ধরনের ত্রুটি সৃষ্টি হয়, মানে এই ধরনের ত্রুটি সৃষ্টি হয়। আর এ ধরনের ত্রুটি প্রদর্শনকারী দুটি যৌগের উদাহরণ, এই ধরনের ত্রুটি প্রদর্শনকারী দুটি যৌগের উদাহরণ হচ্ছে কত কি, NaCl, KCl, CaCl, ঠিক আছে এগুলো, বেশ চলো। তারপর 52 নম্বর কোশ্চেন, ধাতব ঘাটতিজনিত নন স্টয়সিওমেট্রিক, এটা নন স্টয়সিওমেট্রিক ত্রুটি কী কারণে এটা বলেছে, ধাতব আধিক্যজনিত ছিল, এটা ধাতব ঘাটতিজনিত নন স্টয়সিওমেট্রিক ত্রুটি কাকে বলে, এই ধরনের ত্রুটি প্রদর্শনকারী দুটি যৌগের উদাহরণ দাও। দেখো কী হবে এটা, না যখন আয়নীয় ক্লাসে একটি ক্যাটায়ন, যখন আয়নীয় ক্লাসে একটি ক্যাটায়ন তার নিজস্ব বিন্দু থেকে নির্দিষ্ট হওয়ার ফলে ওই বিন্দুতে একটা ক্যাটায়ন শূন্যতার সৃষ্টি হয় এবং ক্লাসের তড়িৎ প্রসমতা রক্ষার জন্য নিকটবর্তী একটি ক্যাটায়ন অতিরিক্ত ধনাত্মক আধান অর্জনের মাধ্যমে উচ্চ জারণ স্তরে উপনীত হয়, তাকে ধাতব আধিক্যজনিত নন স্টয়সিওমেট্রিক ত্রুটি বলে। দেখো তোমরা এটা দেখেও লিখতে পারো, ঠিক আছে, বেশ চলো। এবার বলেছে উদাহরণ কি, এখানে উদাহরণটা হচ্ছে না এটা FeO, ঠিক আছে এগুলো বলতে পারবে, বেশ চলো। তারপরে বলছে AgCl কে CdCl2 দ্বারা ডোপিং করলে কি ঘটবে, এই ধরনের ত্রুটিকে কি বলে। AgCl কে CdCl2 ডোপিং করলে এটা কি ঘটবে, এটা হচ্ছে অশুদ্ধতার ত্রুটি সৃষ্টি হবে, আর এই ধরনের ত্রুটিকে তোমরা লিখতে পারো, এটা এই ধরনের ত্রুটিকে অশুদ্ধজনিত ত্রুটি বলা হয়, ঠিক আছে। এগুলো তোমরা একটু চেক করে, এই যে কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, দেখে নেবে। চলো এখানে 53 নম্বর তাহলে কোশ্চেন পর্যন্ত সারা হলো। আমরা যাচ্ছি 54 নম্বর প্রশ্নে। 54 নম্বর কোশ্চেনটা বলেছে ব্যান্ড তত্ত্বের সাহায্যে ধাতুগুলির উত্তম তড়িৎ পরিবাহিতা এবং অন্তরক পদার্থের যে তড়িতের অপরিবাহী সেটা কারণটা ব্যাখ্যা করো। দেখো ব্যান্ড তত্ত্বের সাহায্যে ধাতুর উত্তম তড়িৎ অন্তরক, আমি মুখে বলেছি, ঠিক আছে। দেখো ধাতুর ক্ষেত্রে যোজিত পটি ও পরিবহন পটি একসাথে মিশে থাকে, ফলে ইলেকট্রন পরিবাহিতা সহজই হতে পারে, তাই ধাতুরা উত্তম পরিবাহী। আর অন্তরকের ক্ষেত্রে যোজিত পটি ও পরিবহন পটির মধ্যে ফাঁক থাকে, অনেকটা দূর থাকে, ঠিক আছে, ফলে অন্তরকের পদার্থগুলি তড়িতের অপরিবাহী হয়। ওকে চলো। 55 অর্ধপরিবাহী তড়িতের উত্তম পরিবাহী নয়, আবার উত্তম অন্তরকও নয় অর্ধপরিবাহী ছাড়া, সেটা ব্যান্ডের সাহায্যে কি, ব্যান্ডের সাহায্যের কারণ হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে যোজিত পটি আর পরিবহন পটির মধ্যে ফাঁক খুবই কম থাকে, ফলে অর্ধপরিবাহীকে একটু যদি উত্তপ্ত করা হয় তাহলে উত্তপ্ত বলে যোজিত পটি থেকে পরিবহন পটিতে কিন্তু চলে যাবে, মানে এমনভাবে থাকে ফাঁকটা যেটা শুধুমাত্র হিট দিলে তখন সেটা কিন্তু চলে যাবে। বেশ, তারপরে তাহলে কি বুঝলে, এটা বৃদ্ধি পায় কেন না, এই যে বুঝলে তো না, এখানে কি বললাম, অর্ধপরিবাহীর ক্ষেত্রে যোজ্যতা পটি আর পরিবহন পটির মধ্যে ফাঁক খুবই কম থাকে, ফলে অর্ধপরিবাহীকে উত্তপ্ত করলে যোজ্যতা পটি থেকে পরিবহন পটিতে ইলেকট্রন পরিবহন হতে পারে, ফলে অর্ধপরিবাহী তড়িতের উত্তম পরিবাহীও নয়, আবার উত্তম অন্তরকও নয়। বেশ, তারপরে কি বলছে, অর্ধপরিবাহীগুলির তড়িৎ পরিবাহিতা উষ্ণতা বাড়লে বৃদ্ধি পায় কেন, ভালো একটা কোশ্চেন, কারণ উষ্ণতা বৃদ্ধিতে আরও বেশি সংখ্যক ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে পরিবাহী ব্যান্ডে গমন করে। ওকে, ভ্যালেন্স ব্যান্ড থেকে কিন্তু পরিবাহী ব্যান্ডে গমন করে। বেশ, ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করলে ওর তড়িৎ পরিবাহিতা হ্রাস পায় কেন, ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করলে ওর তড়িৎ পরিবাহিতা হ্রাস পায় না, কারণ উষ্ণতা বৃদ্ধি পেলে ইলেকট্রনের কম্পন বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রনগুলি এই যে এটা বলছি, ইলেকট্রনের ঘর্ষণের সম্মুখীন হয়, এবং ফলে ধাতুতে রোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাই ইলেকট্রনের গতিশীলতা হ্রাস পায়। আরেকবার বলে দিচ্ছি, দেখো কারণ হচ্ছে উষ্ণতা বৃদ্ধি পেলে ইলেকট্রনের কম্পন বৃদ্ধি পায়, ফলে ইলেকট্রনগুলির ঘর্ষণের সম্মুখীন হয়, ফলে ধাতুতে রোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাই ইলেকট্রনের গতিশীলতা হ্রাস পায় এবং পরিবাহিতাও কমে যায় বা হ্রাস পায়। তারপর বলছে উদাহরণ সহ সংজ্ঞা দাও।
58 নম্বর 1 নম্বর সহজাত অর্ধপরিবাহী, 2 অপদ্রব্য অর্ধপরিবাহী, আর 3 হচ্ছে এন টাইপ ও পি টাইপ অর্ধপরিবাহী। দেখো সহজাত অর্ধপরিবাহী যেসব অর্ধপরিবাহী বিশুদ্ধ অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম তাদের বিশুদ্ধ বা সহজাত অর্ধপরিবাহী বলে। যেসব অর্ধপরিবাহী বিশুদ্ধ অবস্থায় তড়িৎ পরিবহনে সক্ষম তাদের বিশুদ্ধ বা সহজাত অর্ধপরিবাহী বলে। উদাহরণ সিলিকন বা জার্মেনিয়াম। আর তারপরে বলছে সহজাত বা অর্ধপরিবাহীতে স্বল্প পরিমাণে উপযুক্ত অপদ্রব্য মিশ্রিত করার ফলে যে ধরনের অর্ধপরিবাহী সৃষ্টি হয় তাকে অশুদ্ধ বা অপদ্রব্য অর্ধপরিবাহী বলে। বলছে অর্ধপরিবাহীতে স্বল্প পরিমাণে গ্রুপ 15 মৌল যেমন PASSB এদের ডোপ করা হলে যে অর্ধপরিবাহী পাওয়া যায় তাদের এন টাইপ অর্ধপরিবাহী। আর পি টাইপটা জেনে রাখবে, পি টাইপ হচ্ছে বিশুদ্ধ অর্ধপরিবাহী। এই একই সেম, শুধু গ্রুপ 13 মৌল হবে। এটা অনলি গ্রুপ 13 মৌল যেমন BL এদের ড্রপ করা হলে যে অর্ধপরিবাহী পাওয়া যায় তাকে পি টাইপ অর্ধপরিবাহী। ওকে, নেক্সট 59 নাম্বার। নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে কোন ধরনের অর্ধপরিবাহী পাওয়া যায়? এক হচ্ছে সিলিকনকে আর্সেনিক দিয়ে ডোপ করা হলো, এটা কী হবে? এটা এন টাইপ অর্ধপরিবাহী। 2 নম্বর বলেছি জার্মেনিয়ামকে অ্যালুমিনিয়াম দিয়ে ডোপ করা হলো, অ্যালুমিনিয়ামের পি টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ। 3 নম্বর বলছে সিলিকনকে অ্যান্টিমনি দিয়ে ডোপ করা হলো, এটা হচ্ছে এন টাইপ। অর্থাৎ 1 আর 3 হলো এন টাইপ আর 2 হলো পি টাইপ। বেশ, চলে যাচ্ছে এবার 59-এর পর 60 নম্বর কোশ্চেনে। 60 দাগের কোশ্চেনে এসেছি, বলছে কোনো পদার্থের প্যারাম্যাগনেটিক ধর্ম কী কারণে সৃষ্টি হয়? কোনো পদার্থের প্যারাম্যাগনেটিক ধর্ম কী কারণে সৃষ্টি হয়? না, যদি ওই পদার্থের গঠনকারী অণু, পরমাণু বা আয়নে এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রন থাকে তবে ওই পদার্থের প্যারাম্যাগনেটিক ধর্ম সৃষ্টি হয়। ওকে, চলো তারপর বলছে কোনো পদার্থের ডায়াম্যাগনেটিক ধর্মের কারণ। এই যে যদি ওই পদার্থের গঠনকারী অণু, পরমাণু বা আয়নের সমস্ত ইলেকট্রনগুলি যুগ্ম অবস্থায় থাকে তবে ওই পদার্থের ডায়াম্যাগনেটিক ধর্ম সৃষ্টি হয়। তারপর উদাহরণসহ সংজ্ঞা দাও ফেরোম্যাগনেটিক, অ্যান্টিফেরোম্যাগনেটিক, ফেরিম্যাগনেটিক। আর এদের মধ্যে কোনটিকে স্থায়ী চুম্বকে পরিণত করা যায়? আমি প্রথমে বলে দিচ্ছি, এদের মধ্যে স্থায়ী চুম্বকে পরিণত করা যায় হচ্ছে ফেরোম্যাগনেটিককে। কি না, এই ফেরোম্যাগনেটিক অর্থাৎ যেটা প্রথমে আছে সেটা ফেরোম্যাগনেটিককে। বেশ, এবার আমি কাকে বলে উদাহরণ সংজ্ঞাগুলো বলে দিচ্ছি একবার। না, যেসব পদার্থ চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় এবং চুম্বক ক্ষেত্র প্রত্যাহার করে নিলেও পদার্থগুলির চুম্বকত্ব বজায় থাকে তাদের ফেরোম্যাগনেটিক পদার্থ, যেমন FeNiCO। আর যেসব পদার্থে অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি সত্ত্বেও পদার্থের নিট চুম্বক ভ্রামকের মান শূন্য হয় তাদের অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ বলে, যেমন MnO, Cr2O3F। ঠিক আছে, এগুলো যেসব পদার্থে প্রচুর সংখ্যক অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি সত্ত্বেও পদার্থগুলির নিট চুম্বক ভ্রামকের মান অপেক্ষাকৃত কম হয় তাদের ফেরিম্যাগনেটিক পদার্থ বলে। ওকে, তো দেখো আজকে 62 নম্বর প্রশ্ন পর্যন্ত সারা হলো, আর এটা পদার্থের কঠিন অবস্থার সমস্ত পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন সারা হলো। বেশ, দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, দ্রবণ চ্যাপ্টারের পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন নিয়ে। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ। আর হ্যাঁ, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জন্য অবশ্যই জানিও। ঠিক আছে, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দিও। ওকে, থ্যাংক ইউ।